বঙ্গবন্ধু যখন তার রাজনৈতিক জীবন শুরু করে, আপনি খেয়াল করবেন যে 47 আগস্টে ভাগ হলো, ভারত ভাগ হলো এবং পাকিস্তান হলো। এটার পাকিস্তান হওয়ার ইয়েটা কি ছিল? ভিত্তিটা ছিল দ্বিজাতি তত্ত্ব। মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি। হিন্দুর দেশ হলো ভারত আর মুসলমানের দেশ হলো পাকিস্তান। সেই দেশে শেখ মুজিবুর রহমান রাজনীতি শুরু করলেন 1947 সালে। বঙ্গবন্ধু মৃত্যুর পর্যন্ত 1975-এর 15 আগস্ট পর্যন্ত কোনোদিন ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করেননি, কোনোদিন করেন নাই। এবং নিজেকে তিনি কখনোই, কিন্তু উনি ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু কখনো তিনি রাজনীতির কাজে নিজেকে ধার্মিক প্রমাণ করার চেষ্টা করেন নাই। তাহলে বঙ্গবন্ধু কি করেছেন? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আছে, কারাগারে রোজ নাম চাই আছে, আমার দেখা নয়া চিহ্ন আছে। তিনি করেছেন গ্রামের মানুষ, তিনি বলেছেন আমার গ্রামের মানুষ কিন্তু না, সাম্প্রদায়িক না। বঙ্গবন্ধু কিন্তু একেবারে এটা তার 32 বছর বয়সে যখন আমার দেখা নয়া চিহ্ন তিনি লিখছেন, তখন তিনি বলছেন আমার দেশের মানুষ সাম্প্রদায়িক না, এবং এরা হলো সরল মানুষ, পরিশ্রমী মানুষ, এবং এদের জীবনের চাওয়াটা খুব কম। উপার্জন পরিশ্রম করে, অমানসিক পরিশ্রম করে খেতে খামারে, এবং ওরা 2 বেলা একটু খেতে পারলেই মোটা চাল ওরা খুশি। বঙ্গবন্ধু এটা বুঝতে পেরেছিলেন এবং বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতি করেছিলেন। তার রাজনীতির কেন্দ্র ছিল এই মানুষ। আপনি খেয়াল করবেন যে দুঃখী মানুষ, আমার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এটাই তার জীবন, এটাই দর্শন তার রাজনীতির। এবং ওই দুঃখী মানুষকে উনি জীবনের লক্ষ্য করেছিলেন মৃত্যু পর্যন্ত। উনি যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেন, সেখানে কৃষক শ্রমিক শব্দটা বলেছিলেন। অর্থাৎ দুঃখী মানুষ কারা সেটাকে তিনি ডিফাইন করেছিলেন তার এই দ্বিতীয় বিপ্লবের মধ্যে। এবং তার যে বক্তৃতা আছে সেখানে তিনি দেখবেন খুব নির্দিষ্ট করে বলছে, আমি আজকে আবারও এই কথাটা আমরা ভুলে গিয়েছি, কিন্তু রুশ বিপ্লবের পতনের কারণে, সমাজতন্ত্রের পতনের কারণে, চায়নার বিপদগামী হওয়ার কারণে আমরা ভুলে গিয়েছি যে সমাজতন্ত্র বলে একটা বিষয় ছিল, এবং দরিদ্র মানুষের, একটা নিপীড়িত মানুষের যে আর্তনাদ আছে, এটা আমরা ভুলে গিয়েছি। আমাদের সমাজের এখনো শতকরা 80 থেকে 90% মানুষ হচ্ছে গরিব, দুঃখী, নিপীড়িত মানুষ। আপনি লক্ষ্য করবেন যে আপনি যদি 100-200 বছরের ইতিহাস দেখেন, তারা কিন্তু সাম্প্রদায়িক না, তারা কিন্তু দাঙ্গা করে নাই। দাঙ্গা করেছে গুন্ডা পান্ডারা, রাজনীতির ছত্র ছায়ায়, স্বার্থান্বেষী রাজনীতির ছত্র ছায়ায় গুন্ডা পান্ডারা রাজনীতি করেছে, ধর্ম ব্যবসায়ীরা করেছে। যেমন 71-এ আমরা দেখেছি ধর্মের নামে তারা কিন্তু লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, নারী ধর্ষণ করেছে। যারা করেছে যাদের ফাঁসি হলো যুদ্ধ অপরাধী হিসাবে, তারা কিন্তু ধার্মিক না, তারা সব পলিটিশিয়ান এবং অত্যন্ত কদর্য পলিটিশিয়ান। এখন আপনি যাদের কথা বললেন, গ্রামে গ্রামে গিয়ে যারা আবার ধর্মকে, মানুষকে সাম্প্রদায়িকতা তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত তৈরি করার চেষ্টা করছে, এমনকি বুদ্ধিস্টদের সাথে যারা যে রামুতে যেটা করলো, এরা কিন্তু এই ধার্মিক লোক না, এরা বাংলাদেশের সমাজের তৃণমূলের মানুষ না, এদের শিকড় নাই, এরা হলো ধান্দাবাজ লোক। এরা সব আমলে ছিল, এরা ব্রিটিশ আমলে ছিল, এরা পাকিস্তান আমলে ছিল, এবং এরা বঙ্গবন্ধু যখন রাজনীতি করছে, বঙ্গবন্ধুকে এদের মোকাবেলা করতেছে। 71 আমরা এদের মোকাবেলা করেছি। আমি বলবো সমাধান খুব সংক্ষেপে আপনাকে বলবো, ওই কৃষকের কাছে যেতে হবে, ওই দুঃখী মানুষের কাছে যেতে হবে। দুঃখী মানুষ কিন্তু সাম্প্রদায়িক না, দুঃখী মানুষ হচ্ছে আমাদের দেশের দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, সাধারণ মানুষ। 80% মানুষই কিন্তু এই উদার মনোবৃত্তির মানুষ। এটাই কিন্তু আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, সেখানে বারবার আপনি দেখবেন যে তারা কিন্তু ধর্মকে কখনোই এই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নাই। এই উত্তরও কিন্তু বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে আমরা পাবো। আপনি দেখবেন যে সৌমেন চন্দ্রকে হত্যা করা হয়েছিল, গল্পকার, এই ঢাকা শহরে 1946 সালে যখন দাঙ্গা লাগানো হলো, কলকাতায় যখন দাঙ্গা হলো, সৌমেন চন্দ্রকে এখানে মারা হলো। এখানে আপনি দেখবেন যে আদমজিতে দাঙ্গা লাগানো হয়েছিল, এখানে আপনি দেখবেন নোয়াখালীতে দাঙ্গা লাগানো হয়েছিল, মহাত্মা গান্ধী এসেছিলেন, চাঁদপুরে দাঙ্গা লাগানো হয়েছিল, কলকাতায় তো ভয়াবহ দাঙ্গা হয়েছে। এবং এই দাঙ্গাটা কিন্তু আপনি পাকিস্তানের নানা অংশে, লাহোরে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, এর উপর অসাধারণ সব লেখা আছে, আপনি জানেন। তাহলে এখানে এই যে আপনি যে সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারটা বলছেন, এই উস্কানি দিয়েই তো 71 সালে আমাদের এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে উস্কানির ব্যাপারটা কিন্তু নতুন না।
এমনকি ৭২ সালে যখন দেশ স্বাধীন হয় তখনও কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা হয়েছে, নানা রকম অজুহাত দিয়ে চেষ্টা হয়েছে, কিন্তু ওরা সফল হয় নাই। ওরা যতবার এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, বাংলাদেশে বিশেষ করে অবিভক্ত বাংলায় বলতে পারেন, ওরা কখনোই সফল হয় নাই এই দাঙ্গাকারীরা। এবং এখানে প্রতিরোধের শক্তিটা সবসময় খুব প্রবল ছিল। 50-এর দশকে যখন এখানে আপনার দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে, আপনি দেখবেন আমাদের সব সংবাদপত্র সেদিন একটা ব্যানার হেডিং করেছিল, পূর্ব পাকিস্তান রুকিয়া দাঁড়াও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানিক মিয়া এরা রাস্তায় নেমে মিছিল করেছিল। আজকে কিন্তু শূন্যতাটা ওই জায়গায়। আপনার বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত। মানে সাম্প্রদায়িক গোষ্ঠী এই 100 বছর ধরে যে কাজ করে এসছে ব্রিটিশ আমলে, পরবর্তী পাকিস্তান আমলে, সেই কাজটা ওরা এখনো করছে। কিন্তু তখন ওদেরকে প্রতিরোধের যে শক্তিটা সমাজের মধ্যে ছিল, রাজনীতির মধ্যে ছিল, এখন প্রতিরোধের শক্তিটা দৃশ্যমান নয়। এমনকি তাদের মধ্যে মনে হয় বিভ্রান্তিও আছে। ধর্ম এবং অধর্ম, কোনটা ধর্ম আর কোনটা রাজনীতি, এটা নিয়ে মনে হয় একটা বিভ্রান্তি আছে, যেটা বঙ্গবন্ধুর মধ্যে কখনোই ছিল না। আমার দেখা নয়া চীনে দেখবেন বঙ্গবন্ধুকে সিলেট পাঠানো হয়েছে। সিলেটে নির্বাচন ছিল, একটা উপনির্বাচন। সেই নির্বাচনে এক মৌলানা সাহেব দাঁড়িয়েছে এবং সেই মৌলানা সাহেব সাম্প্রদায়িকতাকে রাজনীতিতে ভোটে জেতার একটা কৌশল হিসেবে ব্যবহার করছে। তরুণ শেখ মুজিবুর রহমানকে সোহরাওয়ার্দী বললেন তার গুরু যে তুমি যাও সিলেটে, একমাত্র তুমি যোগ্য। উনি যখন সিলেটে গেলেন, সিলেটে গিয়ে দেখে কেউ নাই পাশে। মানে ওখানে সিলেটে যে উনি জনসভা করবেন, মোল্লাদের সাথে মোকাবেলা করবেন, সেখানে কেউ নাই। যাই হোক, বঙ্গবন্ধু তো অসম সাহসী মানুষ ছিলেন। বঙ্গবন্ধু আমার দেখা নয়া চীনে বর্ণনা করেছেন, বলে আমি কোনো মতে একটা ব্যবস্থা করলাম যে আমারে তোমরা একটা বক্তৃতার সুযোগ করে দাও। তখন বক্তৃতার সুযোগ করলেন, উনি অনল বর্ষী বক্তৃতা করতেন, তবে অসাধারণ বক্তা ছিলেন, করলেন। এক পর্যায়ে মোল্লারা হামলা করলো ওখানে। মোল্লারা তার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করলো ওখানে। উনি হুজুরদের বললেন যে আপনারাও বক্তৃতা করেন, আমিও বক্তৃতা করি, আপনারা আপনাদের কথা বলেন, আমি আমার কথা বলি। এবং বঙ্গবন্ধু যখন যুক্তি দিলেন ওখানে, এই যুক্তির কাছে কিন্তু ওরা পরাস্ত হলো এবং সেখানে বঙ্গবন্ধুর গায়ে কিন্তু ওরা হাত দিতে পারলো না। কিন্তু সেই সিলেটে বঙ্গবন্ধু যেটা 47-এ করে এসছে, 47-এর আগে, সেই সিলেটে কিন্তু শামসুর রহমানকে ওরা এই মুরতাদ ফতোয়া দিয়ে সিলেটে কিন্তু শামসুর রহমানকে যেতে দেয় নাই। কদিন পরেই ওরা একটা ঝামেলা তৈরি করছে। আমার যেটা মনে হয় যে বঙ্গবন্ধু খুব পরিষ্কারভাবে ধর্ম এবং অধর্ম, কোনটা ধর্ম এবং কোনটা রাজনীতি, এরা বুঝতেন। রাজনীতিকে তিনি রাজনীতি দিয়েই মোকাবেলা করেছেন এবং ধর্মকে তিনি কখনো সামনে রাজনীতির মাঠে আসতে দেন নাই। তার সারা রাজনৈতিক জীবনে তিনি সেটা করেছেন। এখন মুশকিলটা হলো, আমরা যেহেতু ধর্ম এবং রাজনীতিকে আমরা আলাদা করতে পারছি না, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। বিভ্রান্তি তৈরি হয়ে গেছে বলেই আমরা এখন কিছু করছি। একটা বাউল যখন কোনো গান করছে, বাউলরা সারা জীবন এই প্রতিবাদী সুরটায়, কণ্ঠস্বরটাই, মানে ধর্মের ঊর্ধ্বে যে মানবিক কণ্ঠস্বর, সেটাই আমাদের লালনের কণ্ঠস্বর। কিন্তু জাত গেল বলে, হ্যাঁ, হিন্দু মুসলমান নিয়ে লালনের কিন্তু দারুণ সব লেখা আছে, গান আছে। কই লালনকে নিয়ে তো কোনোদিন ফতোয়া দেওয়ার আসে নাই। তাহলে এখন যে সামান্য কিছু হলেই দেখা গেল যে বাউলের চুল কেটে দিচ্ছে, বাউলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, তাকে ধরে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে আমার মনে হয় সামাজিক শক্তি, যেটা অর্থাৎ অসাম্প্রদায়িকতার পক্ষে যে সামাজিক শক্তি, তার ভেতরের দুর্বলতাটাই আমাদের প্রতিদিনকার কাজে, সমাজে প্রতিফলিত হচ্ছে। আপনি প্রশাসন দিয়ে, রাষ্ট্র দিয়ে, পুলিশ দিয়ে এই ঘাটতিটা পূরণ করতে পারবেন না। মানে আপনি যদি বলেন যে বাউলকে কেন পুলিশ প্রোটেকশন দিচ্ছে না, বা আমি যে মুক্ত বুদ্ধির পক্ষে লেখালেখি করছি আমাকে কেন প্রোটেকশন দিচ্ছে না, আসলে সমাজে রাষ্ট্র প্রশাসন এদেরকে প্রোটেকশন দিতে পারে না। বুদ্ধদেব বসুর বিরুদ্ধে মামলা হয়েছিল, হ্যাঁ, ওই যে রাত ভরে বৃষ্টি যখন হয়েছে, হ্যাঁ, অশ্লীলতার দায়। অর্থাৎ রাষ্ট্র কিন্তু প্রোটেকশন দিতে পারে না, সমাজকে প্রোটেকশন দিতে হয়। আমাদের সমাজের যে অংশটা প্রোটেকশন দেবে, অসাম্প্রদায়িক, প্রগতিশীল, মুক্ত বুদ্ধির মানুষ সর্বকালেই যারা আমাদের এখানে নেতৃত্বের আসনে ছিল, তাদের ভেতরে একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে, এটা কাটাতে হবে। দুর্বলতাটা হলো, আপনি যদি গত 30 বছরের দিকে তাকান, দেখবেন আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সমস্ত তৎপরতা ঢাকা কেন্দ্রিক। শুধু ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকাও একটা বড় শহর, ঢাকাও একটা 2 কোটি মানুষের শহর। আরও নির্দিষ্ট করে বললে এটা একেবারেই কতগুলো প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে গেছে। এই শহীদ মিনার, কিছু প্রতিষ্ঠান,
টিএসসি, নাটক পাড়া, এইটা ওইটা, হ্যাঁ। বৃহত্তর যে বাংলাদেশ, একসময় যখন যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল তিনি যান না এমন কোনো এলাকা বাংলাদেশে ছিল না। আপনারা দেখবেন অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে আছে তিনি মাসের পর মাস নৌকায় চড়ে চড়ে যাচ্ছেন। তাহলে তিনি কিন্তু সেই দুর্গমতার মধ্যেও কিন্তু সারা বাংলাদেশে গেছেন এবং মানুষের কাছে তিনি গেছেন, মানুষের কাছ থেকে সমর্থন ভালোবাসাও পেয়েছেন, মানুষ তার জন্য জীবনও দিয়েছে, তাই না? তার ডাকে জীবন দিয়েছে। এখন সংস্কৃতি কর্মীরা যদি, দুর্বলতাটা হলো সংস্কৃতি কর্মীরা গ্রামের সঙ্গে, শিকড়ের সঙ্গে এবং মহল্লার সঙ্গে, ঢাকার কিছু অংশ বাদ দিলে যে বৃহত্তর ঢাকা তার সঙ্গেও কিন্তু যোগাযোগটা নাই বললেই চলে। এই যোগাযোগহীনতা করেছে কি, ওখানে একটা শূন্যতা তৈরি করেছে। ওই শূন্যতাটা এই ধর্ম ব্যবসায়ীরা ওই শূন্যতাটাকে ব্যবহার করছে। কারণ শূন্যতা তো থাকে না, কোনো কিছুই তো শূন্য থাকে না। যেহেতু আমি নাই, সংস্কৃতি কর্মীরা নাই, সাংস্কৃতিক কর্মযজ্ঞ নাই, ওখানে ওরা গিয়েছে, ওরা গিয়ে মাদ্রাসা খুলছে, ওরা গিয়ে মক্তব খুলছে, ওরা গিয়ে ফতোয়া দিচ্ছে, ওরা গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, ওয়াজ করছে, মিথ্যাচার করছে। ওদেরকে প্রতিহত করার শক্তিটা, রাজনৈতিক শক্তিটা, সামাজিক শক্তিটা ওখানে নাই। ওখানে যেতে হবে, কোনো বিকল্প নেই। আপনি এমন কোনো জাদু মন্ত্র নেই যেটা দিয়ে আপনি ঢাকায় বসে গোটা বাংলাদেশ, 17 কোটি মানুষের বাংলাদেশের এই সব প্রান্তের অন্ধকার দূর করতে পারবেন, এমন কোনো জাদুদণ্ড আমাদের হাতে নেই। একটাই জাদুদণ্ড আছে, ফিজিক্যালি যেতে হবে। এবং আমি আরেকটি কথা বলি, সেটি হলো যত তথ্য প্রযুক্তির যত বিপ্লবেই ঘটুক, আপনি মোবাইল ফোনে বসে কি বলে এই জুমে মিটিং করে আপনি ওই শূন্যতা পূরণ করতে পারবেন না। আপনাকে শারীরিকভাবে যেতে হবে এবং ওই কর্মীটিকে বুকে টেনে নিতে হবে। ওই কর্মীর সাথে আপনার একটা হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের অন্তত 2 জন কর্মীকে নামে চিনতেন, তাকে চিনতেন, তার বাবাকে চিনতেন এবং কোনো কোনো সময় দাদাকেও চিনতেন। তুই অমুকের নাতি না? আপনি দেখবেন তার কারাগারে রোজ নাম চাই দেখবেন, কারাগারে যেই যাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, তুই অমুকের নাতি না, অমুকের ছেলে না? এমনকি যে তাদের বাড়িতে যে ডাকাতি করেছিল, ডাকাতটাকেও বঙ্গবন্ধু চিনে। আরে তুই অমুকের পোলা না? ও তুই তো ডাকাতি করছিলি আমাদের বাড়িতে। এই কিন্তু এইরকম একটা তৈরি করতে হবে। সংস্কৃতি কর্মীদের সাথে সমাজের শিকড় যদি এইভাবে না হয়, সংস্কৃতি কর্মীদের শিকড় কারা? মানুষ তো বটবৃক্ষের মতো শিকড় তৈরি করতে হবে তো তার সমাজের ভিতরে। এখন সমাজের ভিতরে তার কোনো শিকড় নাই, সে ঢাকা শহরের। এমনকি এও লক্ষ্য করবেন যে মফস্বলে যে ছেলেটি, তরুণটি বা তরুণীটি একটু নাম করে, সে ঢাকার হয়ে যায়, তার সাথে আর তার অঞ্চলের গ্রামের কোনো সম্পর্ক থাকে না। এমন কিন্তু বঙ্গবন্ধুদের সময়ে হয়নি। বঙ্গবন্ধুর সময়ে আপনি যত মেধাবী লোক পাবেন, নেতা পাবেন, তাজউদ্দিন কাপাসিয়ার সাথে তার সম্পর্ক কখনোই ছিন্ন হয় নাই। মনসুর আলী সাহেব, তার গ্রামের সাথে তার সম্পর্ক ছিন্ন হয় নাই। কামারুজ্জামান সাহেব রাজশাহী কখনোই ছাড়েন নাই, সৈয়দ নজরুল ইসলাম ছাড়েন নাই, এম এ আজিজ ছাড়েন নাই। নেতারা কিন্তু তার অঞ্চল থেকে বড় নেতা হয়েছেন। বঙ্গবন্ধু এত বড় নেতা হয়েছেন, টুঙ্গিপাড়া ছাড়েন নাই। তো এই শিকড়ের সাথে আবার যেতে হবে। আমি মনে করি কি, কোনো কিছু দিয়ে, কোনো মন্ত্র দিয়ে, আপনি যদি বলেন যে এখন কেউ বলে যে আমাদেরকে অনেক টাকা বরাদ্দ দেন, তাহলে আমরা বাংলাদেশের এই শূন্যতা পূরণ করে ফেলবো, আমি তার সাথে একমত না। আপনি টাকা দিয়ে ওই শূন্যতাটা তৈরি করে ওখানে আপনার কর্মী তৈরি করতে হবে এবং ওই কর্মীর সাথে আপনার একটা হৃদয়ের বন্ধন তৈরি করতে হবে, যাতে আপনি তাকে নাম ধরে বলতে পারেন যে তুই অমুক না, এবং আপনি ঢাকা থেকে নির্দেশ দিলে সে যেন পঞ্চগড়ে বসে আপনার নির্দেশটা কার্যকর করে। ওইরকম একটা সম্পর্ক আপনার তৈরি করতে হবে। খুব দ্রুত একটা কাজ করা যায়, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা যে তারা যেন তাদের অন্তত সপ্তাহে একটা দিন বইয়ের জন্য বরাদ্দ করে, সংস্কৃতির জন্য বরাদ্দ করে। একটা ক্লাস প্রতি সপ্তাহে, একটা ক্লাস সব বিদ্যালয়, সেই দিন ওরা উন্মুক্ত থাকবে এই ক্লাসটা, গান, নাচ, কবিতা এগুলো করা। স্কুলগুলো এটা হলো কুইকলি করতে পারি, আমরা খুব দ্রুত এই কাজটা করতে পারি। আর আমাদের গ্রামে গ্রামে যে সংগঠনগুলো আছে, পাঠাগারগুলো আছে, আমাদের সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, এইগুলোকে একটু আবার সক্রিয় করার একটা উদ্যোগ আমরা নিতে পারি। যেটা আমি জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে এই চেষ্টাটা চালাচ্ছি। আপনি হয়তো জানেন আমি ঢাকার সবগুলো লাইব্রেরিতে যাচ্ছি এবং ঢাকার লাইব্রেরিগুলোতে আমি ইতিমধ্যে অনেকগুলো অনুষ্ঠান করেছি। আমরা এখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, জীবনানন্দ দাশের জন্মদিন, জসিমউদ্দিনের জন্মদিন সব লাইব্রেরিতে করছি।
আমি গ্রন্থকেন্দ্রে কিন্তু অনুষ্ঠান এখন করি না, এমনকি পায়রা বন্দে গিয়ে রোকেয়ার অনুষ্ঠান করে এসেছি, যাত্রাবাড়িতে গিয়ে আমাদের না যাত্রাবাড়িতে করেছি বেগম রোকেয়ার অনুষ্ঠান, পায়রা বন্ধও করেছি, জীবনানন্দের অনুষ্ঠান করেছি গ্যান্ডারিয়ায় গিয়ে, তারপর জসিমউদ্দিন অনুষ্ঠান করেছি উত্তরায় গিয়ে। এরকম আমরা এখন পাঠাগারগুলোকে সক্রিয় করার চেষ্টা করছি, এবং ঢাকায় আমি দেখেছি ঢাকার পাঠাগারগুলো এখন অনেক সক্রিয় হয়ে গেছে। এরা গতকাল যে পরিবেশ দিবস ছিল, সব রমনা পার্কে গেছে পাঠাগারগুলো তাদের পাঠকদেরকে নিয়ে প্রকৃতি চেনাতে। তার মানে আপনি যদি একটু সক্রিয় করেন, আপনি বাচ্চাকে যদি একটু হাঁটতে শেখান, বাচ্চা কিন্তু নিজের চেষ্টায় আরো 2 পা হাঁটবে। আপনি যদি আপনার সন্তানকে একটু সাঁতার শেখান, সে নিজের চেষ্টায় কিন্তু বাকিটা শিখে নেবে। আমাদের কিন্তু এখন একটু এই যে স্থবির হয়ে গেছে, এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আর কি। আমি খুব আশাবাদী, আমি মনে করি না যে বাংলাদেশের সমাজ পরাজিত হবে। বাংলাদেশের সমাজের ভিতরে একটা শক্তি আছে, এই শক্তিটা অসাম্প্রদায়িকতার শক্তি। বাংলাদেশ গত 100 বছরে বা আরো বেশি সময়ের মধ্যে কখনোই কোনো উগ্রবাদকে গ্রহণ করেনি। সেই উগ্রবাদ যখন আমাদের সূর্য সেন, প্রীতিলতারা সশস্ত্র পন্থায় ব্রিটিশ সরকারকে উৎখাত করতে গিয়েছিল, কয়েকশো ছেলে মেয়ে জীবন দিয়েছে প্রীতিলতা সহ। কিন্তু বাংলাদেশের মানুষ আপনি লক্ষ্য করবেন, শান্তি সুনীতিরা কুমিল্লায় ইয়েকে মেরেছে, জেলা প্রশাসককে, কিন্তু দেখবেন এত আত্মাহুতির পরেও সূর্য সেন প্রীতিলতার জন্য সমাজের অনেক দরদ সত্ত্বেও বাংলাদেশের সমাজ কিন্তু ওই পথে হাঁটে নাই, উগ্রবাদের পন্থে হাঁটে নাই, হাঁটতে মহাত্মা গান্ধীর অহিংসার পথে হেঁটেছে। বঙ্গবন্ধুর ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু সশস্ত্র পন্থার দিকে যারা যারা সশস্ত্র পন্থার ডাক দিয়েছিল তাদেরকে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। এটা হলো রাজনীতির ক্ষেত্রে, বিপ্লবের ক্ষেত্রে শেয়ার শিকদার অন্যরা সশস্ত্র পন্থা বাংলাদেশ গ্রহণ করে নাই। এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, নকশালবাড়ি হয়েছে কলকাতায়, সশস্ত্র পন্থা কিন্তু মেধাবী ছেলে মেয়েরা নকশালবাড়িতে যোগ দিয়েছিল। সমরেশ মজুমদারের তো অসাধারণ উপন্যাস আছে, কালবেলা, কালপুরুষ, এবং ওরা অনেক আত্মাহুতি দিয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক এই উগ্রপন্থাটা, সশস্ত্র পন্থাটা গ্রহণ করে নাই। আবার ধর্মের ক্ষেত্রে যদি আসেন, মওদুদি থেকে শুরু করে গোলাম আজম নিজামীরা এখানে বারবার চেষ্টা করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে চেষ্টা করেছে। ওরা কিন্তু এই ধর্মের উগ্রবাদটা এখানে গেলাতে পারে নাই। বাংলাদেশের এটা কিন্তু তার কি বলবো, তার রক্তের ভিতরে এটা আছে। আমি হয়তো এই রেকর্ডিংয়ের বাইরে আপনাকে বোঝাতে পারবো কেন এটা রক্তের ভিতরে আসলো কোত্থেকে, এটা আমি ক্যামেরার সামনে বলতে চাই না। বাংলাদেশের ভেতরে, তার অস্তিত্বের ভিতরে এটা আছে। এখানে উগ্রবাদ কখনোই মাথাচাড়া দিয়ে নিজেকে জয়যুক্ত করতে পারে। উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে, উগ্রবাদ এখানে রক্ত ঝরিয়েছে, কিন্তু উগ্রবাদ এখানে কখনো টিকতে পারে নাই। বাংলাদেশ কিন্তু একটা মনের দিক থেকে একটা মানবতাবাদী, ঐতিহ্যগতভাবে একটা মানবতাবাদী আছে। সে ধার্মিক, কিন্তু সে ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।